বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষি, প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকের বিষয় ফ্ল্যাট বা বন্যার পানি আমাদের মাছ চাষের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। যেহেতু বর্তমানে বাংলাদেশের খুব বড় একটা অংশ দক্ষিণ পূর্ব অংশ বন্যায় প্লাবিত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ আরও বেশ কয়েকটি প্রদেশ মারাত্মকভাবে বন্যায় প্লাবিত হয়েছে। তো এই যে বন্যার পানিটা, এটা তো আমাদের পুকুরেও চলে আসছে, কারণ পুকুর মাঠঘাট সবই তো অ্যাকচুয়ালি প্লাবিত হয়ে গেছে, মানুষের বাড়ি পর্যন্ত ডুবে গেছে। তো এই পানিটা আমাদের মাছ চাষের পুকুরের জন্য কি বয়ে নিয়ে আসছে? এটা কি ভালো কিছু বয়ে নিয়ে আসছে না খারাপ কিছু বয়ে নিয়ে আসছে? তো বন্যার পানি সাধারণত বা জোয়ার বা ফ্ল্যাটের পানি, এটা ক্ষতির চেয়ে উপকারটাই আমাদের জন্য খুব বেশি পরিমাণ বয়ে নিয়ে আসে। তো কি কি উপকার আমাদের জন্য বয়ে নিয়ে আসে এটা নিয়ে আলোচনা করার আগে ক্ষতির দিকটা একটু আমি আলোচনা করতে চাই। ক্ষতিটা হলো, ধান এবং রবি শস্যের পরে শুকনো মাঠ দিয়ে যখন প্রথম জোয়ারের পানিটা আসে বা ওই সময় যদি কোনো বন্যা হয়, সেই বন্যার পানিটা আসে, প্রথম এক দুইবার যে পানিটা আসে, ওই পানিটা যদি আমাদের পুকুরে প্রবেশ করে, এর সাথে যথেষ্ট পরিমাণে আমাদের মাঠ ঘাটে ব্যবহার করা যে বিভিন্ন রকমের কেমিক্যাল এবং বিষাক্ত পদার্থ যেটা আমরা আমাদের শস্যে ব্যবহার করে থাকি, তো এর যে রাসায়নিক যে ক্ষতিকর যে বিষয়গুলো থাকে বা এর যে ভারী ধাতুগুলো এর ভিতরে থাকে, সেটা আমাদের পুকুরে চলে আসে। এটা আমাদের পুকুরের জন্য একটা ক্ষতিকর অধ্যায়। কিন্তু যখন 3-4টা জোয়ারের পানি আমাদের মাঠঘাটে উঠে তারপরে এটা আবার নেমে যায়, অর্থাৎ 15-20 দিন যখন পার হয়ে যায়, 3-4টা জোয়ার যখন চলে যায় বা বৃষ্টির পানি যখন বেশ কিছুদিন এটা ধুয়ে যখন নেমে যায়, তখন সাধারণত এখান থেকে আপনার 90% সেই যে ভারী ধাতুটা, আমাদের যে রাসায়নিক এবং কেমিক্যাল ব্যবহার করার যে অবশিষ্ট ভারী ধাতুটা যেটা মাটির সাথে থাকে, এটা 90%ই এটা তখন নেমে যায়। তো এর পরে যে বন্যাটা আসে বা জোয়ারের পানিটা আসে, এটা সাধারণত আমাদের ক্ষতির চেয়ে উপকারটাই বেশি আসে। আর এবারের যে বন্যাটা হলো, এই বন্যাটায় তো আপনার মাঠ ঘাট, পুকুর, ডোবা, বাড়িঘর সব কিছু প্লাবিত হয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় বিল্ডিংয়ের একতলা পর্যন্ত সেখানে প্লাবিত হয়ে গেছে। তো এখানে আমাদের রাস্তাঘাট, বাগান বাড়ি, ডোবা নালায় যেসব জৈব পদার্থ জমে ছিল, এই জৈব পদার্থগুলো বন্যার পানির সাথে এটা মিশ্রিত হয়ে এটা আমাদের নদী নালায় এবং আমাদের মাছ চাষের যে পুকুর, সেখানে চলে আসছে। তো এই যে জৈব পদার্থ, এই পদার্থের সাথে যথেষ্ট পরিমাণে পুষ্টি পদার্থ আমাদের পুকুরে এখন চলে আসছে। এখানে ক্ষতিকর বলতে তেমন কিছুই এমন এর সাথে আসেনি। সামান্য যেটুকু আসতে পারে, তার জন্যও কি ব্যবস্থা আমরা নিলে পরে সেটা আমাদের আশীর্বাদে রূপান্তরিত হবে, সে নিয়েও এখন আলোচনা করব। তো এখন এই যে পুষ্টি পদার্থটা, এখানে বিভিন্ন জৈব পুষ্টি পদার্থ, বিভিন্ন রকমের পলি, বিভিন্ন রকমের মাটি এর সাথে আমাদের পুকুরে চলে আসছে। অর্থাৎ পুষ্টি এবং পলি এটা যথেষ্ট পরিমাণ আমাদের পুকুরে চলে আসছে। এখন এই যে পদার্থটা এসছে, এটাকে এখান থেকে যে পুষ্টি পদার্থ, সেই পুষ্টি পদার্থটাকে আমাদের রিলিজ করতে হবে। এবং রিলিজ করা পুষ্টি পদার্থের ভিতরে যে বিভিন্ন রকমের মাইক্রো মিনারেলস, মাইক্রো ভিটামিনস, প্রোটিনস, জিঙ্কস যা কিছু রয়েছে কেন, সেটাকে আমাদের আলাদা এখানে করতে হবে।
যাতে আমাদের পুকুরের উর্বরতা বাড়ে এবং আমাদের মাছের যথেষ্ট পরিমাণে যে পুষ্টির যে ঘাটতি বা তার যে কিছুটা খাদ্য চাহিদা সেটা আমরা এখান থেকে পূরণ করতে পারি। তো এই জন্য এখন এই বন্যা পরবর্তী সময় আপনারা পুকুরে কোনোভাবেই কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না। সেখানে অ্যান্টিবায়োটিক থেকে বিভিন্ন ধরনের মেডিসিন অনেকেই এখন ব্যবহার করার পরামর্শটা দিয়ে থাকে, কিন্তু এটা কোনোভাবেই এখন করবেন না। কারণ এখন এই যে বৃষ্টিকালীন যে সময়, বর্ষার যে সময়টা, এখন যেহেতু ভাদ্র মাস, তো এই সময়টা হলো মাছের মধ্যে যথেষ্ট পরিমাণে একটা প্রাণ চাঞ্চল্যতা থাকে, মাছের খাদ্য গ্রহণের মাত্রাটা এই সময় বেশি থাকে, মাছের বৃদ্ধিটাও এই সময়টায় বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি কিছুটা জীবাণুমুক্ত করব, সেক্ষেত্রে আপনারা প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম কপার সালফেট বা তুতে সেটা গুলে আপনারা পুকুরে ছিটিয়ে দিতে পারেন, কিন্তু আমি মনে করি এটার তেমন কোনো প্রয়োজন এখন নাই। এখন যেটা প্রয়োজন হলো সেটা হলো আপনার প্রতি শতকে 300 থেকে 400 গ্রাম চুন, অর্থাৎ এই বন্যার পরবর্তী সময়টায় আপনি যে ডোজটা করবেন সেই ডোজটা হবে কমপক্ষে 300 গ্রামের। 300 গ্রামের একটা চুনের ডোজ, এবং অবশ্যই সেটা পাথুরে চুন। এই চুনটো ভিজানোর পরে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে গরম গরম অবস্থায় সমস্ত পুকুরে এটা আপনারা ছিটিয়ে দিবেন। এরপরে আপনারা দিতে পারেন 400 গ্রাম থেকে 500 গ্রাম পার শতকে লবণ। এই লবণটা যদি আপনাদের আইএমসি মাছ থাকে, অর্থাৎ রুই কাতলা মৃগেল, তাহলে এ লবণের 40% লবণ আপনারা আস্ত অবস্থায়, দানা অবস্থায় সারা পুকুরে ছিটিয়ে দিতে পারেন, আর বাকি 60% গুলিয়ে দিবেন। আর যদি একক চাষের মাছ থাকে তাহলে আস্ত লবণ দেয়া যাবে না, এটা শুধুমাত্র গুলিয়ে আপনারা সারা পুকুরে ছিটিয়ে দিবেন। সাথে যদি ছাই সংগ্রহ করা যায়, সে যে কোনো ধরনের ছাই হোক, তাহলে আপনারা শতকে যতটুকু পারেন, আধা কেজি, 1 কেজি, 2 কেজি, যে যতটুকু ম্যানেজ করতে পারেন, আপনারা ছাইটা পুকুরে প্রয়োগ করবেন। সাথে প্রথম ডোজে 100 গ্রাম করে মোলাসেস বা চিটাগুড় বা রাপ, যে নামে চেনেন, এটাকে পানিতে গুলিয়ে আপনারা সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিবেন। আর যারা ছাইটা সংগ্রহ করতে পারবেন না, তারা যদি সম্ভব হয় তাহলে খড়, নাড়া বা বিচুলি, যে নামে চেনেন, শতকে 1 কেজি করে খড় আপনারা সারা পুকুরে এই সময় ছিটিয়ে দিবেন। আর যারা ছাই দিবেন, তারা যদি এর ছাই দেওয়ার পরে আপনারা খড়টা দিতে চান, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চুন, লবণ এবং মোলাসেস সাথে ছাই অথবা খড়, তো এই ডোজটা করার পরে আমাদের পুকুরে যে জৈব অজৈব পদার্থ যেটা পুকুরে চলে এসছে, সেটা পচনশীল অর্ধপচা অবস্থায় যেটা এসছে, এবং যে পলিমাটি যেটা চলে এসছে, যে পুষ্টি পদার্থটা চলে এসছে, তো এই জৈব অজৈব পদার্থ এবং পলি থেকে এই চুন, লবণ এবং মোলাসেস সম্পূর্ণ পুষ্টি পদার্থটাকে রিলিজ করে নিয়ে আসবে। এটা মাটির দানাটাকে ভেঙে সূক্ষ্ম দানায় পরিণত করবে, এবং পুষ্টি পদার্থের ভিতরে থাকা বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিনস, এটাকে সে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে রিলিজ করে আমাদের পুকুরের উর্বরতা বাড়াবে, আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক করবে, এবং মাছের যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্যের যোগান এখান থেকে আমাদের মাছ পেয়ে যাবে। দ্বিতীয়ত, এই মোলাসেসের জন্য আমাদের পুকুরে অক্সিজেনের সরবরাহটা অনেক বেশি পরিমাণে এখানে বেড়ে যাবে।
ছাই এই পুষ্টি পদার্থ রিলিজ এবং এর গুণগত মানটা বাড়ানোর জন্য কাজ করবে। সাথে আপনারা কিছুটা পরিমাণে টিএসপি না পেলে ডিএপি 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম এবং 15 থেকে 20 গ্রাম লাল বা পটাশ সার, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। তো এখানে শুধু পুষ্টি পদার্থটাই রিলিজ হবে না, এখানে যে একটা ঘোলাত্বের তৈরি হয়েছে এই ছাই, লবণ, চুন এবং খড়, এই ঘোলাত্বটাকে নিরসন করবে। এবং যেহেতু এবছরে বর্ষার পরিমাণটা অনেক বেশি, আমরা দিনের আলো যথেষ্ট পরিমাণে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের পুকুরের তলানিতে দিনের আলো, ডেলাইট, এটা পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না। অর্থাৎ আমাদের যে আলোক সংশ্লেষণ বা সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, সেটা প্রতিদিন সঠিকভাবে পুকুরে সম্পন্ন হচ্ছে না। এখানে কিছুটা পরিমাণ অ্যামোনিয়া প্রবলেম থাকতে পারে। সাধারণত এই সময়টায় অ্যামোনিয়া প্রবলেমটা এমন হয় না, কিন্তু কিছুটা পরিমাণে থাকতে পারে, কারণ আমাদের পুকুর প্রস্তুতি এবং আমাদের যে মাসিক পরিচর্যা, এই বৃষ্টিকালীন সময় তো পরিচর্যার ডোজটা আমাদের একটু বাড়াতে হয়, অনেকেই এটা বাড়ান না বা ঠিকমতো করা হয় না, এই জন্য কিছুটা অ্যামোনিয়া থাকতে পারে। এখান থেকে সেই অ্যামোনিয়াটাও রিলিজ হয়ে যাবে, তা আমাদের ঘোলাত্বটা কমে যাবে, আমাদের পুকুরে পুষ্টি পদার্থের পরিমাণটাও সেখানে বেড়ে যাবে, আমাদের মাছের প্রাকৃতিক খাবারের পরিমাণটাও বেড়ে যাবে, আমাদের একটা নিরাপদ মাছ চাষের একটা প্রাকৃতিক পরিবেশ আমরা পুকুরে তৈরি করতে পারবো। তো যদি অহেতুক আপনারা এখানে কোনো রকম বিভিন্ন কেমিক্যাল বা মেডিসিন, অনেকে বলে অ্যামোনিয়ার ডোজ করেন, এটা করেন সেটা করেন, বিভিন্ন ভিটামিনস মিনারেল বাইরে থেকে এটা প্রয়োগ করেন, তাতে আমি মনে করি যেখানে উপকারের চেয়ে আপনাদের ক্ষতির পরিমাণটা বেশি হবে। তো সেজন্যই আমি বলবো যে এই যে ফ্ল্যাট বা বন্যা, এর পানিটা আমাদের মাছ চাষিদের জন্য, মাছ চাষের পুকুরের জন্য এটা অভিশাপ না। এখানে সামান্য কিছু ক্ষতি থাকলেও আমাদের এখানে উপকারের পরিমাণটা অনেক বেশি। তো আশা করি আপনারা আপনাদের এই যে বন্যার পরবর্তী যে পরিচর্যাটা, এটা করে আপনারা লাভবান হন, আপনাদের মাছ চাষ ভালো চলুক। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।